ভারতবর্ষকে বিশ্বের বুকে যদি প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করতে হয়, যদি আসামকে যদি 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করতে হয়, যদি তাহলে জনসংখ্যা আমাদের কন্ট্রোল করতে হবে। যখনই জনসংখ্যা রোধ করবে তখনই আমাদের একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। শুক্রবার করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে মুসলিম মৌলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য মত ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ। শুধু দর্শকবৃন্দ, বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত এদিন সাংবাদিক সম্মেলনে কী মন্তব্য করলেন শোনার আগে আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ এবং আজকের বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তা অনেকের মানুষের এটা ক্ষোভ ছিল, এটা রাগ ছিল যে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও আধার কার্ডের জন্য আমরা ফ্যাসিলিটিগুলো পাচ্ছি না। সেই জিনিসগুলো আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেগুলো সমাধান হলো। এতে বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ এবং বিশেষ করে বাঙালিরা উপকৃত হবে। আমরা দেখেছি যে 5 গ্রাম পেপার মিল নিয়ে আমি এবার প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পারলাম যে রেলফেল প্রোডাক্ট টার্মিনাল তাতে এখানে বানানো হবে। 137 বিঘা জায়গা নিয়ে প্রায় 1300 জন মানুষ সেখানে এঙ্গেজমেন্ট হবে, অর্থাৎ চাকরির ব্যবস্থা করা হবে। ব্যাম্বু টু মিথানল এখানে প্রায় 18,900 এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে। লজিস্টিক পার্ক মাল্টি মডেল সেখানে স্থাপন করা হবে। এমএসএমই একটা স্থাপন করা হবে। বিভাগীয় মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা বলেছেন যে 5 গ্রাম এমন একটা জায়গা যেখানে রেলপথ, সড়কপথ এবং জলপথ এবং বায়ুপথও দেখা যায়। যদি তাহলে এই 4টার একটা অত সুন্দর জায়গা এরকম অথবা ইন্ডাস্ট্রিয়াল প্লট বা ইন্ডাস্ট্রিয়াল জায়গা এরকম পাওয়া যায় না। তাই আমি মনে করি এইগুলো জিনিস আমরা সক্রিয় থাকতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে জাগিরুড পেপার মিলের ক্ষেত্রে সেখানে ইন্ডাস্ট্রি করা হবে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি করা হবে। সমহারে আমাদের এখানে যদি এইগুলো হয়ে যায়, যদি প্রায় জায়গা প্রায় 2900 প্রায় 3000 বিঘা জায়গা এখানে আছে। সেই জায়গায় যদি সেই জিনিসগুলো করা হয়, এবং আমি মনে করি হি ইজ দ্য অনলি চিফ মিনিস্টার যার নেতৃত্বে সেই জায়গাগুলো ক্রয় করা হলো, যার নেতৃত্বে যে যারা এখানে কর্মরত এমপ্লয়ি ছিলেন ওদেরকে প্রায় 82 জনকে চাকরি দেওয়া হলো এবং ওদের যারা বকেয়া যেগুলো আছে সেই বকেয়াগুলো মিটিয়ে দেওয়া হলো। আজকে যে ইন্ডাস্ট্রি করা হবে, যদি সেই আগের সেই জায়গাগুলো ক্রয় করতো না আসাম সরকার বা যারা এমপ্লয়ি ছিলেন ওদেরকে যদি টাকা দিত না, তাহলে জাগিরুড বলুন বা 5 গ্রাম পেপার মিলে সেই ইন্ডাস্ট্রি করা সম্ভব হতো না। অনলি বিকজ অফ আমাদের দূরদর্শী মুখ্যমন্ত্রী, ওনাদের ভিশন, হিজ এ ভিশনারি লিডার, ওনার এই মানসিকতার জন্য আজকে আমরা একটা স্বপ্ন দেখছি। এবং বিশেষ করে 5 গ্রামে যদি এই ইন্ডাস্ট্রিগুলো হয়ে যায়, যদি বিধানসভায় মাননীয় মন্ত্রী বলেছেন যে সেখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হাব হবে। একটা যে আমরা যখন তখন আমরা দেখা গেলো যে ইসলাম ধর্মাবলম্বীরা অনেক সময় দেখা গেলো যে বিবাহ করে নিলেন, তো সেটা একটা স্টিমলাইট সেখানে বিধানসভার ভিতরে বিধায়করা মেনেছেন যে সেটা একটা নিয়ম থাকা দরকার। আমি কালকে একটা বিয়ে করলাম, আমি পরশুদিন একটা বিয়ে করলাম, সেটা হতে পারে না। বিয়ের একটা রেজিস্ট্রেশন থাকতে হয়। তো সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, আমি বিধায়ক হিসাবে ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ঐতিহাসিক বিল এবার পাস হয়েছে এবং ইদানিংকালে যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ যেটা হচ্ছে, যেটা প্রত্যেকটা যদি দেখা যায় সেন্সারে দেখা যায়, যদি তাহলে সেন্সারে 3-4% ইসলাম ধর্মাবলম্বীদের ভোট বাড়ছে। তো আমাদের ডেভেলপমেন্ট যদি করতে হয়, যদি ভারতবর্ষকে বিশ্বের বুকে যদি প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করতে হয়, যদি আসামকে যদি 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করতে হয়, যদি তাহলে জনসংখ্যা আমাদের কন্ট্রোল করতে হবে। এবং আমি মনে করি এই বিলের মাধ্যমে এবং সামনের দিনে পপুলেশন কন্ট্রোল বিল, এই পপুলেশনকে রোধ করার জন্য, পপুলেশনকে কন্ট্রোল করার জন্য, যাতে ভারত সরকার অনেক চিন্তাধারা নিয়ে যাতে আমাদের পপুলেশনটা কন্ট্রোল করা হোক, তখনই ডেভেলপমেন্ট হবে। আজকে যতগুলো উন্নয়নশীল দেশ, যতগুলো দেশ আজকে ডেভেলপ দেশ, আজকে যেগুলো দেশ আজকে এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেশ আপনি দেখতে পারবেন যে জনসংখ্যার ক্ষেত্রে ওরা একটা নিয়ম বা একটা পদ্ধতি মেনে বা মানুষের সেই
মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে যে জনসংখ্যা আমাদের রোধ করতে হবে। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষ বিশ্বের বুকে সর্ববৃহৎ আমাদের জনসংখ্যা এখন। আমাদের সেই চিন্তাধারা করতে হবে, আমাদের জনসংখ্যাকে রোধ করতে হবে। যখনই জনসংখ্যা রোধ করবে তখনই আমাদের একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আর দেখুন, জনসংখ্যা রোধ হওয়ার সাথে সাথে আমি মনে করি আমাদের সামাজিকভাবে আমাদের একটা সুস্থ একটা পরিবেশ হবে। আজকের দিনে সেটাও অস্বীকার করার মতো না যে জনসংখ্যা যখন দেখা যায় যদি যে আমি জনসংখ্যা বৃদ্ধি করলাম, এই সংখ্যা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে একটা ভারসাম্যের একটা অভাব দেখা গেলো, এতে মানুষের মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়। সোজা কথা, একটা সনাতন ধর্মাবলম্বীর ঘরে যদি 3টা ছেলে আমি অস্বীকার করছি না যে আজকের থেকে হয়তো বা 30-40 বছর আগে, 50 বছর আগে আমার দাদু হয়তো বা 5-6জন ভাই ছিল, কিন্তু আজকের সেই পরিবেশটা নেই। আজকের পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ। বাংলাদেশে যখন নির্যাতন হয় সেই কথা বললে আমি কমিডিয়ান। আর যখন বিলগুলো ভারতবর্ষে যখন সংখ্যালঘুরা নির্যাতন হয়, বিল যখন হয়, যখন আমি যখন একটা দলে ছিলাম তখন আমি সেকুলার। সেই মানসিকতা রাখলে হবে না, সেই মানসিকতা যদি থাকে তাহলে হবে না। সেকুলারিজম হয় যদি, তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে। সেখানে আমি মনে করি না যে একটা শ্রেণীর মানুষকে আমি কিছু একটা করলাম, বিশেষ একটা প্রেফারেন্স দিলাম, আরেকটা শ্রেণীর মানুষকে আমি কটাক্ষ করলাম, সেই জিনিসটা হতে পারে না। সেকুলারিজম যদি হয় তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে। এবং আমরা ভারতবর্ষে আমরা চাই সত্যিকারের সেকুলারিজম, যেখানে প্রত্যেকের সমান অধিকার থাকবে, বিশেষ কোনো আইন থাকবে না, বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না, বিশেষ কোনো পরিবেশ থাকবে না। তাই বিশেষ করে আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা যারা আসামে আছি, আমাদের বর্তমানের যে পরিবেশ, সেই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে হয়তো আমরা দেখতে পেরেছি যে সেই কাঠিগড়ায়ও সেরকম একটা ঘটনা হয়েছে। ঘটনা কেন হচ্ছে? ঘটনা হচ্ছে মৌলবাদীরা এরকম কেন তাদের সেই আগ্রাসী মনোভাব নেবে? সেটা তো নিতে পারে না, সেটা কেন নেবে? সেই ক্ষেত্রে আমাদের কঠোর হতে হবে। অনেকে বলবেন যে না, আমরা সেকুলারিজম চাই, আমরা সেই জিনিসটাকে কন্ডেম করি। কেউ যদি জিনিসটাকে কন্ডেম করে তাকে এগিয়ে আসতে হবে। কাঠিগড়ায় ঘটনা হয়েছে, আমি বিধায়ক হিসেবে যদি বলেছি, যদি মুসলিম বিধায়করা বলতে হবে যে কাঠিগড়া ঘটনাটা ভালো হয়নি। আপনার এরকম ঘটনা হলে যদি আপনার মনে মনে থাকেন, যদি বাংলাদেশের ঘটনা যদি আপনার মনে মনে থাকেন, যদি বাংলাদেশের ঘটনা যদি আপনার বলেন যে না, ইসলাম ধর্মাবলম্বীরা এখানে সুরক্ষা দিচ্ছে, আপনার ভারতে যখন কাঠিগড়ায় যখন ঘটনা হবে, তখন যখন আপনারা বলবেন যে না, আমি ভুল বলেছি, যে ওর ঘরে হয়নি, বাইরে হয়েছে, তার মানেটা কি? ঘরে গিয়ে আপনি মারতে পারবেন, বাইরে মারতে পারবেন, ঘরে গিয়ে মারতে পারবেন না, সেটা কী ধরনের কথা হবে? যদি উগ্রপন্থী, যদি এই ধরনের মানুষ, অসামাজিক মানুষ যদি এরকম কাজ করে, আমাদের সবার এক হয়ে আসতে হবে। তাই আমি মনে করি আজকে সম্প্রীতির কথা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, আমরা সম্প্রীতি চাই, সব সম্প্রীতি চাই, এটা আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই। বিশেষ কোনো আইন নয়, বিশেষ কোনো আইনের মাধ্যমে নয়, আমরা চাই প্রত্যেককে সমানভাবে এক হয়ে চলতে হবে। এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ, যে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিল, প্রত্যেকটা জিনিস যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, যে এতে অনেকে খারাপ পাবেন, অনেকে ভালো পাবেন। আজকে শুক্রবারের নামাজের ব্রেক বন্ধ করা হলো, ভারতবর্ষে কোনো জায়গায় নেই। অনেকে বলবেন যে মুখ্যমন্ত্রী বন্ধ করেছে, এটা রুলস কমিটিতে বন্ধ করেছে, মুসলিম বিধায়করা এখানে ছিলেন। তো কোন আইনে আপনি বিশেষ করে বলবেন 37 থেকে যে কোনো একটা পরম্পরায় শুক্রবারে 2 ঘন্টার ব্রেক দেওয়া হচ্ছে, তাহলে মঙ্গলবারে কেন ব্রেক দেওয়া হবে না? তাহলে বৃহস্পতিবারে কেন ব্রেক দেওয়া হবে না? তো সেই জিনিসটা হতে পারে না। অধিকার যদি বলতে পারেন যে সমান, যদি বলতে হয় যে সবাই সমান, তাই বিশেষ কোনো আইন হতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে পজিটিভ মেন্টালিটি, সেই দিকে যদি আমরা সবাই এক হয়ে এগোতে পারি, যদি সামনের দিন আসামে নিশ্চয়ই সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হবে। আর সেটার ব্যাপারটা হচ্ছে কি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিগ স্টেটগুলোর মধ্যে ইয়ার লাকিয়েরা আমরা একজন মুখ্যমন্ত্রী রয়েছি। বিগ স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী 1 নম্বর হচ্ছেন পপুলার মুখ্যমন্ত্রী। এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর মধ্যে যদি প্রতিযোগিতা হয়, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী 2 নম্বর পপুলার মুখ্যমন্ত্রী, সেটা আমরা অস্বীকার করতে পারি না। সেই জিনিসগুলোকে স্বীকার করতে হবে। আপনারা শুধু ওয়ান সাইডেড কথাবার্তা বলতে হবে না, আমাদের সেই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে, সুষ্ঠু মানসিকতা গড়ে তুলুন। এবং যখন সুষ্ঠু মানসিকতা গড়ে উঠবে, তখন সমাজের মধ্যে একটা সুস্থ ভারসাম্য, আমাদের মধ্যে একটা মিলন সৃষ্টি হবে।
সেই কথাগুলো আমি আজকে বিধানসভায় সেই কথাগুলো বিধানসভায় আলোচনা হলো এবং আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরলাম।